আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ। শুরুতেই থাকছে সাংবাদিকদের হয়রানি এবং ভীতি প্রদর্শনের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র। সাংবাদিকদের দায়িত্ব পালনে যে কোনো ধরনের হয়রানি এবং ভীতি প্রদর্শনে যুক্তরাষ্ট্রের আপত্তি রয়েছে বলে জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। এবারে জানাবো তিস্তার পানি হিস্সা আদায়ে ব্যর্থ সরকার। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি সম্প্রতি ভারতে সফরকালে ভারতের সঙ্গে যে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন তাতে তিস্তার পানি বাংলাদেশের ন্যায্য হিস্সা আদায়ে চরমভাবে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী যখনই ভারতে যান তখন শুধু দিয়েই আসেন, কিছু আনতে পারেন না। এটা তার নতজানু পররাষ্ট্রনীতির ফসল। এদিকে ডক্টর মতিউর রহমানের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এনবিআর সদস্য ওএসডি হওয়া এই সদস্য যেন দেশ ত্যাগ করতে না পারে সেজন্য বিমান স্থল সীমান্তগুলোতে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। জানিয়ে দেব, লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে বিএনপি, বলেন জাহাঙ্গীর কবির নানক। এদিকে দীর্ঘদিন ধরে বিএনপির কূটনীতি নিয়ে ক্ষোভ এবং অসন্তুষ্টি রয়েছে দলের ভেতরে। বিশেষ করে দ্বাদশ নির্বাচনের আগে কূটনীতিতে বিএনপির বড় কোনো সাফল্য দেখাতে পারেনি। নির্বাচনের ঠিক আগে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ভারতে গিয়ে বৈঠক করে এলেও বিএনপি তখন পারেনি। এবং সর্বশেষ জানাবো, ভারতের সংসদ অধিবেশনের শুরুতেই বিরোধ। নতুন সরকার গঠনের পর সোমবার ভারতীয় সংসদের অষ্টদশ অধিবেশন শুরু হয়। নতুন লোকসভায় কে হবেন স্পিকার তা এখনও স্থির হয়নি। তার আগে সংসদ পরিচালনা করার জন্য বিজেপির সংসদ সদস্য ভর্তৃহরি মাহতাবকে অস্থায়ী স্পিকার নির্বাচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়েই শুরু হয় বিরোধ। নিয়ম ভেঙে ভর্তৃহরিকে নিয়োগ দেওয়ায় লোকসভার প্রথম অধিবেশনে শুরু হয় মোদীর বিরুদ্ধে বিতর্কের ঝড়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সাংবাদিকদের হয়রানি ও ভীতি প্রদর্শনের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র। সাংবাদিকদের দায়িত্ব পালনে যে কোনো ধরনের হয়রানি এবং ভীতি প্রদর্শনে যুক্তরাষ্ট্রের আপত্তি রয়েছে বলে জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিপিএস-এর বিবৃতির বিষয়ে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথিউ মিলারকে। এ সময় তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের অনুসন্ধানমূলক প্রতিযোগীদের প্রতিবেদনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানান। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ কিছু কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে সম্প্রতি রিপোর্টের পর সংবাদ প্রকাশে সতর্ক থাকার বিষয়ে বিবৃতি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। এগুলোকে আংশিক ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে বিবৃতি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিপিএসএফ। আহ্বান জানানো হয় রিপোর্ট প্রকাশে আরও সতর্ক হওয়ার। বিপিএস-এর বিবৃতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানায় সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ড বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব। এবার বাংলাদেশের গণমাধ্যম ইস্যুতে নিজেদের অবস্থান জানালো যুক্তরাষ্ট্র। ম্যাথিউ মিলার বলেন, কার্যকর গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে এবং সরকারের স্বচ্ছতা প্রচারে মুক্ত এবং স্বাধীন গণমাধ্যমের ভূমিকাকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি। গুরুত্বপূর্ণ কাজ পরিচালনায় সাংবাদিকদের বাধা দেওয়ার জন্য তাদের হয়রানি বা ভয় দেখানোর কোনো প্রচেষ্টা আমরা আপত্তি জানাই। তিস্তার পানির হিস্সা আদায়ে সরকার ব্যর্থ, জামাত। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সোমবার এক বিবৃতিতে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি সম্প্রতি ভারত সফরকালে ভারতের সঙ্গে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। তাতে তিস্তার পানি বাংলাদেশের ন্যায্য হিস্সা আদায়ে চরমভাবে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত অভিন্ন নদীগুলোর পানি ন্যায্য পাওনা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের ন্যায্য অধিকার। এই অধিকারের সঙ্গে আমাদের অস্তিত্ব তথা কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য এবং জাতীয় নিরাপত্তার স্বার্থ জড়িত। কিন্তু বাংলাদেশ সরকার অনির্বাচিত হওয়ার কারণে অভিন্ন নদীর পানি বাংলাদেশের ন্যায্য হিস্সা আদায়ে দর কষাকষিতে বারবার নতজানু নীতি এবং দুর্বলতা প্রকাশ করে আসছে। প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গ নয়, ভারতের কেন্দ্রীয় সরকারের অনীহার কারণেই তিস্তার পানি বন্টন চুক্তি হচ্ছে না। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, তিস্তা নদীর বাংলাদেশ অংশের পানি সংরক্ষণে যে প্রস্তাব ভারত দিয়েছে তা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। ভারতের নদী সংযোজন প্রকল্প সম্পর্কে অবিলম্বে ভারতের নিকট বাংলাদেশ সরকারের প্রতিবাদ জানানো উচিত। পানি ন্যায্য হিস্সা না পাওয়ার কারণে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। তিনি বলেন, আমরা উদ্বেগের সাথে আরও লক্ষ্য করছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতা থেকে রাজশাহী পর্যন্ত বিশেষ ট্রেন সার্ভিস এবং কলকাতা থেকে চট্টগ্রাম পর্যন্ত বাস সার্ভিস চালুর জন্য ভারতের সাথে
যে চুক্তি করেছে তাতে বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন করেছে। প্রধানমন্ত্রী যখনই ভারতে যান তখনই শুধু দিয়ে আসেন, কিছুই আনতে পারেন না। এটা তার নতজানু পররাষ্ট্রনীতির ফসল। মতির বিরুদ্ধে রেড অ্যালার্ট। ডক্টর মতিউর রহমানের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এনবিআরের সদস্য ওএসডি হওয়া এই সদস্যকে যেন দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য বিমান স্থল সীমান্তগুলোতে সতর্কতা বাড়ানো হয়েছে। মতিউর রহমান এবং তার পরিবারের সদস্যরা যেন বর্তমান পরিস্থিতিতে কোনো অবস্থাতেই দেশ ত্যাগ করতে না পারে সেজন্য এই অ্যালার্ট জারি করা হয়েছে বলে দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে। দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যেই ৩ সদস্যের একটি তদন্ত দল গঠন করেছে, যারা মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির তথ্য উপাত্তগুলো অনুসন্ধান করবে। এই অনুসন্ধান দলের তদন্ত কর্মকর্তারা আগামী ২-১ দিনের মধ্যে আদালতে মতিউর রহমানের বিদেশে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা চাইতে পারে বলেও সংশ্লিষ্ট দায়িত্বশীল নিশ্চিত করেছে। দুর্নীতি দমন কমিশন এ ব্যাপারে তদন্ত কর্মকর্তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানা গেছে। উল্লেখ্য, ছাগল কাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক সদস্য এবং কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ডক্টর মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির খবর এখন সারা দেশে টক অব দ্য কান্ট্রি। দুর্নীতি দমন কমিশন তদন্তের আগে গণমাধ্যমে তার অপকর্মের দীর্ঘ ফিরিস্তি প্রতিদিনই বের হচ্ছে। আর দ্বিতীয় পক্ষের প্রথম সন্তান সাদিক এগ্রো থেকে একটি ১৫ লাখ টাকার ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ছবি দেন এবং এটি ভাইরাল হয়ে যায়। তখনই আলোচনায় আসে কে ইফাত। ইফাতের পিতার খোঁজ করতে গিয়ে জানা যায় সে এনবিআরের সদস্য এবং কাস্টম, এক্সাইজ এবং ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ডক্টর মতিউর রহমানের পুত্র। তবে মতিউর রহমান এ বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি জানান, এ নামে আমার কোনো পুত্র নেই। এখন জানা গিয়েছে তার প্রথম স্ত্রীর আপত্তির কারণে এবং প্রথম স্ত্রীর পরামর্শেই মতিউর রহমান এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এই সিদ্ধান্ত গ্রহণ করেই তিনি পরবর্তীতে ফেঁসে যাচ্ছেন। যখন গণমাধ্যমে ইফাতের প্রকৃত পিতার তথ্য অনুসন্ধান করে তখন তারা জানতে পারেন যে ডক্টর মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর প্রথম সন্তান হলেন ইফাত। এরপর পরই দেখা যায় ডক্টর মতিউর রহমান তার প্রথম স্ত্রী, পুত্র এবং কন্যা প্রত্যেকেই যেন এক একজন রত্নভাণ্ডার গড়েছেন। তাদের হাজার হাজার কোটি টাকার সম্পদ গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুলস্থুল পড়ে যায়। সরকারের জন্য পরিস্থিতি বিব্রতকর হয়ে ওঠে। এই মতিউর রহমান আবার সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে মনোনীত হয়েছিলেন। সবকিছু মিলিয়ে তার দুর্নীতির ফিরিস্তি যেন বেনজির আহমেদকে ছাড়িয়ে গেছে। এরকম বাস্তবতায় আজ দুর্নীতি দমন কমিশন আনুষ্ঠানিকভাবে মতিউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। একই সঙ্গে মতিউর রহমান যেন দেশ ত্যাগ করতে না পারেন সেই জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আগে বেনজির আহমেদের বিরুদ্ধেও তদন্তের উদ্যোগ গ্রহণ করার আগেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। এবার মতিউর রহমানের ক্ষেত্রে যেন তেমনটি ঘটতে না পারে সেজন্য দুদক শুরু থেকেই সতর্ক। লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে বিএনপি নেতারা জাহাঙ্গীর কবির নানক। বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সিলেটে বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণে সহায়তা করবে সরকার। তিনি বলেন, সুরমা কুশিয়ারা নদী খননের মাধ্যমে সিলেটবাসীকে বন্যা থেকে রক্ষা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বছর সিলেটবাসীকে বন্যার কবল থেকে রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণে ত্রাণ এবং দুর্যোগ প্রতিমন্ত্রী এবং প্রাণী সম্পদ প্রতিমন্ত্রীকে সিলেট পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ৪২ নং ওয়ার্ডের বন্যার্তদের ত্রাণ সহায়তা প্রদানকালে জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতার মসনদে বসে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশকে দেউলিয়া রাষ্ট্রে পরিণত করে বিএনপি। তাদের কর্তা ব্যক্তিরা বিদেশে টাকা পাচার করে আলিশান অট্টালিকা নির্মাণ সহ সম্পদের পাহাড় তৈরি করেছেন। আমরা অভিযোগ করেছিলাম তারেক রহমান এদেশের অর্থ লুটপাট করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। তারেক রহমান তো দূরের কথা, একটা দুর্নীতিবাজের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করেনি খালেদা জিয়া সরকার। মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, শুধু ত্রাণ নয়, বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার লক্ষ্য অনুযায়ী কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। তারই হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশ। জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে। মন্ত্রী বলেন, বন্যায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়মিত খাবার, পানি এবং ঔষধ সরবরাহ প্রদান করা হচ্ছে। এর আগে ২০২২ সালের বন্যায় সিলেটবাসীর পাশে দাঁড়ান প্রধানমন্ত্রী। আগামী বছর বন্যার কবল থেকে সিলেটকে রক্ষা করতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ভারতের সংসদ অধিবেশনের শুরুতেই বিরোধ। নতুন সরকার গঠনের পর সোমবার ভারতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন শুরু হয়। নতুন লোকসভায় কে হবেন স্পিকার তা এখনও স্থির হয়নি। বুধবার স্পিকার নির্বাচন করা হবে দেশটিতে। তার আগে সংসদ পরিচালনা করার জন্য বিজেপি সংসদ সদস্য ভর্তৃহরি মহতাবকে প্রোটেম অথবা অস্থায়ী স্পিকার নির্বাচন করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে শুরু হয় বিরোধ। নিয়ম ভেঙে ভর্তৃহরিকে নিয়োগ দেওয়ায় লোকসভার প্রথম অধিবেশনের শুরুর দিনেই মোদীর বিরুদ্ধে বিতর্কের ঝড় তোলেন বিরোধীরা। নতুন সরকার গঠনের পর সোমবারই সংসদের প্রথম অধিবেশন বসে। অধিবেশনের প্রথম বক্তৃতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে সংসদে বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান জানান ভর্তৃহরি।
তার তত্ত্বাবধানে নবনির্বাচিত সংসদ সদস্যরাও শপথ বাক্য পাঠ করেন। লোকসভা নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পর্ব শেষ হলে লোকসভার স্পিকার নির্বাচন করা হবে। যতক্ষণ না নতুন স্পিকার নির্বাচিত হচ্ছে ততক্ষণ ভর্তৃহরি দায়িত্ব সামলাবেন। তবে তার এই নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তাদের দাবি, নিয়ম ভেঙে 7 বারের সংসদ সদস্য ভর্তৃহরিকে অস্থায়ী স্পিকার করা হয়েছে। নিয়ম অনুযায়ী সংসদের সবচেয়ে বর্ষিয়ান সদস্যকেই প্রোটেম স্পিকার করা হয়। সেদিক থেকে দেখতে গেলে এবারে লোকসভায় সবচেয়ে বর্ষিয়ান সংসদ সদস্য কংগ্রেসের সুরেশ কদ্দিকুনিল। তিনি 8 বারের সংসদ সদস্য। তবে সুরেশকে বাদ দিয়ে ভর্তৃহরিকে প্রোটেম স্পিকার করা নিয়ে আপত্তি তুলেছিলেন বিরোধীরা।